প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে শুভ সকাল। তোমাদেরকে আমি একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় করোনার এই প্যান্ডেমিক সময়ে তোমাদের জন্য এক মহৎ কাজ হাতে নিয়েছে। আশা করি তোমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কাজটা হাতে নিয়েছে সেই কাজটা সফল করার জন্য চেষ্টা করব। শুধু তোমাদের দায়িত্ব পালন করে গেলেই হবে। তোমাদের দায়িত্ব একমাত্র, কর্তব্য একমাত্র, সেটা হলো পড়াশোনা করা। তোমরা হলো এই ক্লাসগুলো অবশ্যই করবে। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা ক্লাসগুলো করার সময় এবং তোমাদের জীবনে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাংলাদেশ সরকার যে নির্দেশাবলী প্রদান করেন সেই নির্দেশাবলী মেনে চলার চেষ্টা করবে। তো আমি তোমাদের মনোবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই মনোবিজ্ঞানের মধ্যে আমার আলোচনার বিষয় ছিল প্রত্যক্ষণ মতবাদ। প্রত্যক্ষণ মতবাদ অনার্স 4th ইয়ারের সাবজেক্ট এবং এই সাবজেক্টের কোর্স কোড 243405। আমি আশা করি তোমরা হলো আমার এর আগের যে 10টা ক্লাস ছিল সেগুলো করেছো। আমি আজকের যে 11 নম্বর ক্লাসটা তোমাদের সামনে করতে যাচ্ছি সেটাও করবি। তো আমাদের আজকের যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হলো ডিরেক্টিভ স্টেট থিওরি, নির্দেশনামূলক মতবাদ। তো মনোবিজ্ঞানের যতগুলো মতবাদ আছে তার মধ্যে সমতা মতবাদের পরে এটাকেই আমার সবচেয়ে ভালো মনে হয় এবং তোমাদের কাছেও আমি আশা করি এটা ভালো লাগবে। তার কারণ এখানের গবেষণাগুলো বা উদাহরণগুলো বেশ হলো চমৎকার। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের পরিচয় দিয়ে নেই। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার ইমেল আইডি আছে promoth588@gmail.com। এই ইমেলে তোমরা আমাকে মেইল করতে পারো। আশা করি তাৎক্ষণিক উত্তর দিতে না পারলেও সময় নিয়ে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমরা জানো যে মেইলের মাধ্যমে এখন কথা বলাও কিন্তু যায়। মূল ক্লাসে যাওয়ার আগে আমরা আরো একটা বিষয় জেনে নিই। গত ক্লাসে আমরা কি কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম নতুন দৃষ্টিভঙ্গি, নিউ লুক ব্যাপারটা কি ছিল, যে আগে যে বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয়নি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমানে গবেষণা করা হয়। এই যে একটা বর্তমানে যে গবেষণা করা হয়, নতুন যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, সেই জিনিসটার নামই হলো কি নিউ লুক। দেখো যে তারপর নির্দেশনামূলক মতবাদ কি ছিল সেটাও আমরা হলো প্রাথমিকভাবে সংজ্ঞা জেনেছিলাম, যে এখানে আমাদের যে জৈবিক চলগুলো আছে, আশা, আকাঙ্ক্ষা, আবেগ, পেশনা, মূল্যবোধ, মনোভাব, সেগুলো একটা কি করে নির্দেশনামূলক অবস্থা তৈরি করে। সেই জন্য এটার নাম হলো নির্দেশনামূলক মতবাদ। আর তারপর মতবাদটার যে প্রাথমিক বিবৃতি কি ছিল সেটা আমরা জেনেছিলাম। আর মতবাদটির পক্ষে পরীক্ষামূলক যে প্রমাণগুলো ছিল সেটা আমরা জানা শুরু করে দিয়েছিলাম। 60টির মধ্যে 3টে আমরা শেষ করেছি, বাকি আরো 4 থেকে 5টি হয়তো বা আছে। এখন আমরা সেগুলোই আলোচনা করতে যাব। দেখো আজকের এই পাঠ শেষে আমরা যেগুলো জানবো সেগুলোর মধ্যে হলো প্রত্যক্ষণের উপর পুরস্কার ও শাস্তির প্রভাব, প্রত্যক্ষণের উপর বস্তুর মূল্যমানের প্রভাব, প্রত্যক্ষণের উপর আবেগের প্রভাব এবং প্রত্যক্ষণের উপর ব্যক্তিত্বের প্রভাব। তাহলে এই 4টে বিষয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি এবং আরো একটা আমাদের আলোচ্য বিষয় সেটা হলো নির্দেশনামূলক মতবাদের সমালোচনা। আমরা এর আগেও দেখেছি যে প্রতিটা মতবাদের কোনো না কোনো সমালোচনা আছে, যেটা আমাদের চোখে বা অন্যের চোখে যতই ভালো হোক না কেন। প্রত্যক্ষণে বস্তুর মূল্যমানের প্রভাব, মানে একটা বস্তুর মূল্যমান কেমন, মূল্য কেমন, সেই জিনিসটা। তো তোমাদের একটা হলো সাধারণ ব্যাপার বলি, যে আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যখন যাই তখন কিছু না কিছু নিয়ে যাই।
নিয়ে যাইতো, তোমরা নিয়ে যাও তো নাকি? আচ্ছা দেখো তো, কোন আত্মীয়ের বাড়িতে তুমি কেমন মূল্যের উপহার বা মিষ্টি বা অন্য কিছু নিয়ে যাও? হয়তোবা আগে খেয়াল করোনি, এখন খেয়াল করে দেখো। যারা হলো ধনী ব্যক্তি, তাদের বাড়িতে তুমি যাও, অথবা সেই ধনী আত্মীয় স্বজন তোমার বাড়িতে আসুক না কেন, তুমি কিন্তু বেশি অর্থ খরচ করার চেষ্টা করবে। অন্যদিকে তোমার যে আত্মীয় খুব গরিব, সে তোমার বাড়িতে আসুক অথবা তুমি তার বাড়িতে যাও না কেন, তুমি কিন্তু সবচাইতে কম অর্থ খরচ করার চেষ্টা করবে। এটাই কিন্তু হলো প্রত্যক্ষণের উপর মূল্যবানের প্রভাব। আমরা কেমন করে মূল্য মানে প্রত্যক্ষণ করছি, কাকে কেমন করে, তার উপর কিন্তু আমরা মূল্য একটা ধরব। তো চলো আমরা এখানে দেখি যে প্রত্যক্ষণের উপর মূল্যের প্রভাব প্রত্যক্ষণে প্রভাবিত করে। এক্ষেত্রে বস্তুর মূল্যবান বলতে বোঝায় যে বস্তুটি ব্যক্তি প্রত্যক্ষণ করছে তার মূল্য বা গুরুত্ব সেই ব্যক্তির কাছে কতটুকু। তাহলে একটা জিনিসের গুরুত্ব বা মূল্য যেমন, আমরা সেটাকে কিন্তু সেইভাবে প্রত্যক্ষণ করি। তাই এই বিষয়ের উপর বেশ কিছু গবেষণা আছে, আমরা দুই একটা গবেষণা এখানে জানার চেষ্টা করব। দেখো, ব্রুনার এবং গুডম্যান 1947 সালে একটা পরীক্ষণ পরিচালনা করেন। তারা পরীক্ষণ পাত্র হিসাবে 10 বছরের শিশুদের নেন এবং তাদেরকে পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রণ দলে ভাগ করেন। তাই 10 বছরের শিশু নেওয়া হলো যারা অনেক কিছুই কম জানে বা বাস্তবতা সম্পর্কে কম জ্ঞান আছে, এবং সমান বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রণ দুটা দলে ভাগ করা হলো। এখানে পরীক্ষণ দলকে দেখো, কোন দল? পরীক্ষণ দলকে একটি যন্ত্রের নব মানে চাবি ঘুরিয়ে আলোর স্পট ছোট বা বড় করে কতগুলো মুদ্রার সমান করতে বলা হলো। ওকে, তো আমাদের দেশে কোন মুদ্রাগুলো আছে? 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। আর এর আগে ছিল 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25, 50, 1 টাকা। তো ওগুলো বর্তমানে বাজারে নাই বললেই চলে। তাহলে কেমন করে এগুলোকে একটা চাবি ঘুরিয়ে একটা আলোকে মুদ্রার আকার দিতে হবে। তো যেহেতু এটা যুক্তরাষ্ট্রের গবেষণা, সেখানে হলো 1, 5, 10, 12, 50 মুদ্রাগুলো ব্যবহার করা হয়েছিল। তো গেল, তাহলে একটা দলকে দেখো, শিশুরা কিন্তু একই বৈশিষ্ট্যের অথবা একই গ্রুপ থেকে এসেছে, তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য ছিল না। তাহলে পরীক্ষণ দলকে কি করলো, যে বাহিরে মনে করো কিছু টাকা ছিল, বাহিরে কিছু মুদ্রা ছিল, সেই মুদ্রাগুলোকে দেখানো হলো, আর ওই যে যন্ত্রের চাবি ঘুরিয়ে বললো যে তুমি মুদ্রার সমান ওই আলোটা তৈরি করার চেষ্টা করো। তো মুদ্রাগুলো ছিল ঠিক এইরকম। আর যারা নিয়ন্ত্রিত দলে ছিল, আর একটা দল ছিল, তাদেরকে মুদ্রা দেওয়া হয়নি। বাইরে থেকে কি একটা হলো হার্ডবোর্ড যেটা হলো মুদ্রার মতো করা হয়েছিল, এবং বললো যে তোমরা হার্ডবোর্ডের সমান করে ওই চাবি যন্ত্রের চাবি ঘুরিয়ে তোমরা আলোটা সমান করো। ফলাফল কি দেখা গেল দেখো, যে পরীক্ষণকালে ডলারকে মানে 82 টাকা, আর অনেক দেশের হলেও কিন্তু টাকার নাম হলো ডলার, তারা বেশিভাবে ভালোভাবে প্রত্যক্ষণ করছে এবং রিয়েল সাইজের চেয়ে বড় হিসেবে প্রত্যক্ষণ করছে। যখন ডলার ছিল মানে টাকা ছিল, তখন তারা কি করলো, যে আলোর যেটা কম বেশি করে যন্ত্র নব কম বেশি করে আলো করলো, সেটা হলো আলোটা বড় করেছিল। তাহলে টাকার ক্ষেত্রে আলোটা কি করেছিল, টাকার সাইজের চেয়ে আলোর সাইজ বড় ছিল। কিন্তু নির্দিষ্ট দলের ক্ষেত্রে যারা হলো কি হার্ডবোর্ড নিয়ে হলো কাজ করেছিল, তাদের ক্ষেত্রে কি হলো, যে আকারের হার্ডবোর্ডটা ছিল, হার্ডবোর্ডটা যে আকারের ছিল তার চেয়ে কিন্তু আলোটা ওরা ছোট করেছিল। তাহলে দেখো, যখন আমাদের কাছে কোনো একটা মূল্য থাকে সেটাকে আমরা বড় হিসেবে দেখি, আর যখন মূল্য থাকে না, হার্ডবোর্ডের কিন্তু মূল্য ছিল টাকার মতো, সেটাকে আমরা ছোটভাবে দেখলাম। সেই জন্যই আমি বললাম যে আত্মীয় স্বজন আমাদের ধনী তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেই, আর যারা গরিব তাদেরকে আমরা সেইভাবে কিন্তু গুরুত্ব দিয়ে থাকি। অথবা এই যে আমার শার্ট বা তোমাদের শার্ট প্যান্ট বা কাপড়, দেখবা যে যেটা হলো দামি জিনিস,
তার প্রতি আমাদের প্রত্যক্ষণটাই হলো ভিন্ন। একটু দাগ লাগলে ধুলা লাগলে ঝেড়ে ফেলি, কিন্তু যেটা হলো কম দামি সেটার প্রতি আমাদের প্রত্যক্ষণ কিন্তু একইভাবে থাকে না। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি নেই কোন বিষয়টা আছে। দেখো, একই পরীক্ষণ পাত্র ধনী ও গরিব অবস্থায় মুদ্রার আয়তন কিভাবে প্রত্যক্ষণ করে তা নিয়ে অ্যাশলে, হপার এবং রানি অন 1951 সালে গবেষণা করেন। তো এখন দেখো যে একই পরীক্ষণ পাত্র যদি ধনী হয় কেমন হবে, গরিব হয় কেমন হবে। সত্যিকার অর্থে তো একই পরীক্ষণ পাত্র ধনী গরিব হতে পারে না, অনেক দিনের প্রয়োজন। যেহেতু তারা একই সময় ধনী এবং গরিবের অভিনয় করতে পারে বা নিজেকে মনে করতে পারে, সেই জন্য তাদেরকে হিপনোসিস করা হয়েছিল। তোমরা মনে হয় নিশ্চয়ই হিপনোসিস শব্দটা জানো। তাহলে হিপনোসিসের মাধ্যমে তাদেরকে ধনী হওয়ার এবং আরেকবার গরিব হওয়ার উপর বিশ্বাস সৃষ্টি করা, এবং একই মুদ্রা এবার সরাসরি টাকা একই মুদ্রা প্রত্যক্ষণ করতে দেন। এখন ফলাফল হিসেবে দেখা যায় এই যে মুদ্রা 1 টাকা 2 টাকা বা 5 টাকার মুদ্রা বা কয়েন, দেখো তারা যখন গরিব ছিল তখন তারা এই মুদ্রাগুলোকে আলোর চাকতি হিসেবে বড় করে দেখেছিল। দেখো, যখন তাদের হিপনোসিসের মাধ্যমে গরিব করা হয়েছিল তারা এই মুদ্রাগুলোকে বড় হিসেবে দেখেছিল, কিন্তু যখন তাদেরকে কি করা হলো, ধনী করা হলো, তারা কি করলো, সেই একই সাইজের মুদ্রাগুলোকে ছোট হিসেবে দেখা শুরু করলো। তার কারণ গরিব মানুষের কাছে ওই 5 টাকার একটা আধুলি হলো অনেক বেশি টাকা হতে পারে, আমাদের মনে হতে পারে। ধনীর কাছে 5 টাকা কিন্তু কোনো ব্যাপার না, সেই জন্য এটাকে কোনো ছোট হিসেবে কিন্তু দেখে থাকি। যেমন যার মূল্যবোধ বেশি সে অন্যান্য শব্দ অপেক্ষা, এই যে এই শব্দটা আছে এই শব্দটাকে বেশি শব্দটি প্রত্যক্ষণ করছে, এমনকি এক্ষেত্রে তার মূল্যবোধ সঠিক প্রত্যক্ষণে প্রভাবিত করে। যেমন যে SCARED শব্দটিকে তারা SACRED হিসেবে প্রত্যক্ষণ করে। এভাবে উদ্দীপক বস্তু প্রত্যক্ষণের সময় জটিল পরিস্থিতিতে ব্যক্তি তার নিজস্ব মূল্যবোধের সাথে সমন্বয় করে প্রত্যক্ষণ করে। সুতরাং দেখা গেছে যে ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তির প্রত্যক্ষণে, মূল্যবান ব্যক্তির প্রত্যক্ষণে প্রভাব বিস্তার করে থাকে। এখন প্রত্যক্ষণে এবার আবেগের প্রভাব আমরা দেখি। যে আবেগ, তোমরা জানো যে আবেগ হলো আমাদের মধ্যে এক আলোড়িত অবস্থা যা স্বাভাবিক অবস্থার চেয়ে কম বা বেশি থাকে। তাহলে দেখো যে কোনো আমাদের আচার আচরণ যদি কোনো কারণে স্বাভাবিকের চেয়ে কম থাকে বা বেশি থাকে সেটাকে আমরা আবেগ বলি। এই আবেগেও কিন্তু আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে থাকে। যেমন আমরা রাগে অন্ধ হয়ে যাই, তখন ভালো মন্দ সম্পর্কে আমাদের হৃদয়ের জ্ঞান শূন্য থাকে না। আর আবার হলো দেখা যায় যে আবেগের কারণে আমরা সবকিছু ছেড়ে দিয়ে দেশ উদ্ধারে কাজে লেগে যাই। যেমন 1971 সালে আমরা মহান যুদ্ধে এই আবেগের কারণে কিন্তু জিততে পেরেছিলাম। যে পজিটিভ কিছু আবেগ যেমন ভালোবাসা, স্নেহ বা অন্য কিছু আমাদের মধ্যে ভালো কিছু এনে দেয়। পজিটিভ আবেগ থাকলে কিন্তু আমরা সবসময় ভালো কাজ করতে পারি, হাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু কিছু নেগেটিভ আবেগ যেমন রাগ, দুঃখ, ভয়, কান্না, ক্ষোভ, এগুলো মানুষকে কিন্তু শেষ করে দেয়। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো যে আবেগ প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তার করে। যেমন তোমাদের যদি মধ্যে তোমার ভাইবা আছে আর পরীক্ষার হলে গিয়ে কি প্রশ্ন করবে না করবে তোমার মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল, যদি এরকম আবেগ যদি একটা ভয়ে যদি বেশি কাজ করে, দেখবে যে তুমি ভাইবা কিন্তু ভালো করতে পারবে না। সেজন্য কি জানা জিনিসও কিন্তু তোমার কাছে অজানা হতে পারে, পরীক্ষা কিন্তু খারাপ করতে পারো। আবার আমাকে চাকরি পেতেই হবে এরকম আবেগ যদি তোমার মধ্যে থাকে, এরকম আত্মবিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, তুমি কিন্তু দেখবা কি এই আবেগের কারণে একটা ভালো চাকরি বা ভালো কিছু শুরু করতে পারবে। দেখো, ম্যাকগিনিস অনেক নাম শুনেছো আশা করি, যে গবেষণা করে দেখেন যে আবেগ সম্বলিত শব্দকে চিনতে নিরপেক্ষ শব্দ অপেক্ষা বেশি সময় লাগে।
নিরপেক্ষ মানে যে শব্দগুলো আমাদের মধ্যে আবেগ তৈরি করে না সেগুলো চিনতে কম সময় লাগে, আর আবেগ যেগুলো আছে সেগুলো হলো বেশি সময় লাগে। যেমন ধর্ষণ বা কি ঘুষ, এগুলো কিন্তু আবেগ আছে এখানে। তা অধিকতর গ্যালভানিক চৌম্বক প্রতিক্রিয়া সৃষ্টি করে ম্যাগনেসিয়ার ব্যবহৃত শব্দগুলো কয়েকটি আবেগজনিত নিরপেক্ষ শব্দ নিম্নলিখিত ছিল। গ্যালভানিক চৌম্বক, দেখো যে আমাদের মধ্যে কিন্তু সবসময় ত্বকের মধ্যে কিন্তু বিদ্যুৎ, আমি যে কথা বলছি এখানে কিন্তু বিদ্যুৎ কিন্তু তৈরি হচ্ছে, কমে যাচ্ছে। এরকম কিন্তু আমাদের শরীরের মধ্যে আবেগের সময় অনেক কিন্তু পরিবর্তন হয়। পরিবর্তনগুলো কি মনে আছে তোমাদের? প্রথম বর্ষে পড়েছিলেন। কি হয় আমাদের যে মস্তিষ্কে যে কি বলে ওগুলোকে গ্রন্থি আছে সেগুলোর কারণ হয়। আমাদের চোখ ছোট বা বড় হয়ে যেতে পারে, মুখমণ্ডল প্রকাশিত হতে পারে, নাক দিয়ে নিঃশ্বাস আস্তে বা জোরে বের হতে পারে, মুখের মধ্যে যে বিভিন্ন লালাকরণ হতে পারে। তারপরে আমাদের হলো ত্বকের হলো এই যে বিদ্যুতের কম বেশি হতে পারে, লোম খাড়া হয়ে যেতে পারে। তারপরে আমাদের পেটের পাকাশয়ের ক্রিয়া প্রতিক্রিয়া কম বেশি হতে পারে। এরকম আরো অনেক অনেক আছে। তো দেখো এই জিনিসগুলো হতে পারে। তো দেখো যেমন দেখো যে শব্দগুলো ছিল এখানে কিন্তু আবেগজনিত শব্দ আছে এবং নিরপেক্ষ শব্দ আছে। ধর্ষণ, আকাশ, লিঙ্গ, বিশেষঘাতনী, আপেল, শিশু, নদী, সঙ্গীত, ঘুষ ইত্যাদি। তো এই শব্দগুলো স্টেথোস্কোপ মানে খন্দ্রিক যন্ত্র, যেটা খুব অল্প সময়ের জন্য এগুলো উপস্থাপন করা হয়েছিল। পরীক্ষণ পাত্রগুলো শব্দগুলোকে চিনতে বলা হয়েছিল এবং একই সময় তাদেরকে গ্যালভানিক চৌম্বক প্রতিক্রিয়া দিয়ে পরিমাপ করা হয়েছিল। তাদের মধ্যে মানে তাদের হলো মানে এই যে স্কিনে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাও কিন্তু দেখা হয়েছিল, পরিমাপ করা হয়েছিল। দেখা যায় যে আবেগ সম্মিলিত শব্দ চিনতে তাদের হলো বেশি সময় লেগেছিল, আর যেগুলো নিরপেক্ষ শব্দ ছিল সেগুলো চিনতে কম সময় লেগেছিল। আবার দেখা যায় যে আবেগ যেগুলোতে ছিল সেগুলোতে হলো শরীরের মধ্যে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এবং যেগুলোতে আবেগ ছিল না সেগুলোর মধ্যে কম বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। দেখো ম্যাকগিনিসের পরীক্ষণের বিরুদ্ধে একটি সমালোচনা ছিল এবং আছে, সেটা হলো এটা পরিচিতি উপাদানকে নিয়ন্ত্রণ করেন। এই যে যে শব্দগুলো আমরা কিছুক্ষণ আগে দেখলাম এগুলো হয়তো বা কারো কাছে পরিচিত, কারো কাছে পরিচিত ছিল না। ম্যাকগিনিসের ব্যবহৃত আবেগসংযুক্ত শব্দগুলো লেখাপড়া এবং কথাবার্তায় কম ব্যবহৃত হয়। তো অন্যান্য বিজ্ঞানীরা মনে করতেন যে এগুলো লেখাপড়ায় এবং কথাবার্তায় যেহেতু কম ধরনের ব্যবহার করা হয় সেই জন্য এই ক্ষেত্রে আবেগের কম বেশি হতেই পারে, অথবা চর্মের মধ্যে বৈদ্যুতিক কম মাত্রা কম বেশি হতে পারে, কারণ এগুলো চিনতে আমাদের বেশি সময় লাগে, এটা খুব স্বাভাবিক। এই পরীক্ষণের আরো একটা সমালোচনা ছিল, সেই সমালোচনা হলো এইরকম যে পরীক্ষণ পাত্র আবেগময় শব্দগুলোকে চিনতে পেরেছিল ঠিকই, কিন্তু প্রতিক্রিয়া সংবরণ করেছিল, কেননা শব্দগুলো খারাপ শব্দ, টেবু জাতীয় বা নিষিদ্ধ শব্দ। এই বিষয়টিকে পারসেপচুয়াল ডিফেন্স বলে। তাহলে কি বললো এখানে, যে এই যে কিছু যে নিষিদ্ধ শব্দ ছিল সেগুলোকে হয়তো পরীক্ষণ পাত্র ঠিকই হলো চিনতে পেরেছিল, কিন্তু যেহেতু এগুলো টেবু জাতীয়, সমাজে এগুলো নিষিদ্ধ, ব্যবহার করা নিষিদ্ধ, সেই জন্য তারা এটা হলো ভালো সাজার জন্য হয়তো বা বলেনি। ম্যাকগিনিসের পরীক্ষা পরিকল্পনায় প্রতিক্রিয়া সংবরণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না থাকায় তারা ফলাফল গ্রহণ করা মুশকিল। তার মানে অনেকেই এই ফলাফলটা মেনে হলো নেননি। এই অসুবিধাগুলো দূর করার জন্য ম্যাকটিয়ারি এবং লেজারাস আর দুজন বিজ্ঞানী অর্থহীন অক্ষর ব্যবহার করেন, যেগুলোকে বলা হয় ননসেন্স সিলেবাল। তোমরা এটা নিয়ে অবশ্যই প্র্যাকটিক্যাল করেছো। এদের কয়েকটি পরীক্ষণ সাপেক্ষণ প্রচেষ্টা তথ্যের সাথে উপস্থাপিত করা হয়। তো এখানে হলো কি করলো তারা, কিছু অর্থহীন শব্দাংশ দেখা হলো যেখানে কোনো হলো শক দেওয়া হয়নি, ইলেকট্রিক শক দেওয়া হয়নি, আর কিছু কিছুর সাথে কি ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। পরে আঘাত সমৃদ্ধ এবং আঘাত দ্বারা অক্ষর সমষ্টি স্টেথোস্কোপের সাহায্যে যখন উপস্থাপিত করা হয় তখন দেখা গেল যে যেগুলোকে হলো আঘাত দিয়ে দেখানো হয়েছিল সেগুলো দেখতে টাইম লেগেছে, আর যেগুলো ক্ষেত্রে ইলেকট্রিক্যাল শক দেওয়া হয়নি, বৈদ্যুতিক আঘাত দেওয়া হয়নি, সেগুলো হলো
দ্রুত দেখেছে। ফলাফলে দেখা যায় আঘাতসম্মত অক্ষর সমষ্টির ক্ষেত্রে আবেগজনিত প্রতিক্রিয়া বেশি ছিল। মানে তাহলে এখানে কি ছিল, আবেগ বেশি ছিল। এমনকি যখন শব্দগুলিকে সমুদ্র মাত্রা নিম্ন উপস্থাপিত করা হয়েছে তখনও পরীক্ষণ পাত্রের মধ্যে এইরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল। দেখুক আর না দেখুক, একটু আবসা দেখলেই তাদের মধ্যে ওই আবেগটা তৈরি হয়েছিল যে আবার তারা এই ইলেকট্রিক্যাল শক খাবে কি না। প্রত্যক্ষণে এবার আমরা জেনে নিব ব্যক্তিত্বের প্রভাব কেমন। আমরা ব্যক্তিত্ব জানো যে আমাদের দেহ মনের সমন্বয়ে গঠিত, পরিবেশ ও বংশগতি কর্তৃক নির্ধারিত এমন একটা গতিশীল সংগঠন যা হলো পরিবেশের সাথে প্রতিক্রিয়া ও মিথস্ক্রিয়া করে নির্ধারণ করে থাকে। সেটাকে আমরা জানি আবেগ। আবেগ সবার মধ্যে আছে না, ব্যক্তিত্ব হলো সবার মধ্যেই আছে। ব্যক্তিত্বহীন ব্যক্তি বলতে কেউ নাই, ব্যাপারটা হলো তাই। তো ব্যক্তিত্ব হলো এইরকম আমাদের অনেকগুলো বৈশিষ্ট্যের কিন্তু সমষ্টি। এই ব্যক্তিত্বের সমষ্টিও কিন্তু প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তার করে থাকে। দেখো, ব্যক্তিত্ব প্রত্যক্ষণে প্রভাবিত করে তার অন্যতম একটি উদাহরণ হলো রোশাক কালির ছাপ অভিক্ষা। কিছুক্ষণ আগে কিন্তু আমি ছবি তোমাদের দেখিয়েছি যে ছবি একই মতো হলেও ব্যক্তিভেদে প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হয়। এখানে ব্যক্তিকে কতগুলো অস্পষ্ট এবং বা অসংযুক্ত রূপে উপস্থাপন করে তাদের সেই প্রতিক্রিয়া করতে বলা হয়। তাহলে এখানে ওই ছবিগুলো উপস্থাপন করা হয় এবং তাদের প্রতিক্রিয়া কি, ওইখানে কি গল্প আছে, কারা কি ভাবছে, কারা কি করছে, এরকম। এই ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি বস্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে সেখানে প্রয়োগ করে, যার ফলে ব্যক্তি যে বস্তুটি প্রত্যক্ষণ করে তার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে ব্যক্তি যেভাবে প্রত্যক্ষণ করবে সামঞ্জস্যপূর্ণ হবে। তোমরা যে কোনো ঘটনা যেভাবে দেখবে আসলে তোমার ব্যক্তিত্বই ওই রকম। ফেসবুক ব্যবহার করো না, করো তো নাকি? ফেসবুকে কি তোমার পোস্টগুলো একবার দেখবা, ফেসবুকে একবার পোস্টগুলো দেখবা, তোমার পোস্টগুলো কি ধরনের? সেগুলো কি শুধু সমালোচনামূলক, আশাবাদী, না কেমন? যদি তুমি সবসময় মানুষের ভুল ধরতে চাও তো তোমার ব্যক্তিত্বটা কিন্তু ওই রকম। আর তুমি যদি ইতিবাচক থাকো, সবকিছুর মধ্যে যদি তুমি পজিটিভ ভাবো, তাহলে তোমার ব্যক্তিত্ব কিন্তু এরকম। তোমার ফেসবুকের দিকে তাকাও এবং তুমি বিভিন্ন ঘটনাতে কিরকম প্রতিক্রিয়া করো তার মাধ্যমে তোমার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক ধারণা কিন্তু তুমি পেয়ে যাবে। দেখো, এখানে উইটকিন এবং তার সহযোগীরা তিনটি স্থানাঙ্কি অভিক্ষার ব্যবহার করে একটি গবেষণা করেন। তাহলে অভিক্ষাগুলো কেমন? স্পেস ওরিয়েন্টেশনের। প্রথমটিতে পরীক্ষণ পাত্রের একটি অন্ধকার ঘরে একটি আলোকিত দ্বন্দ্ব 28 ডিগ্রি কাঠামোতে বাগানো ফ্রেমের মাধ্যমে বসাতে হয়। অন্ধকার ঘরে কিন্তু আলোকিত দ্বন্দ্ব, তাহলে শুধু ওই দ্বন্দ্বটাকে মনে করো যে এরকম একটা জিনিসকে একটা লাইট আছে, 28 ডিগ্রি কাঠামো বাগানোতে ফ্রেমের মধ্যে বসানো হয়তো কিন্তু সহজ নাও হতে পারে। তুমি ক্লাসটা শেষেই হলো কি করবা? চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকার চেষ্টা করবা, পারো কিনা? আমি বললাম তুমি 30 সেকেন্ড কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবা না। আবার বলছি আমি, তুমি চোখ বন্ধ করবা, 2 চোখ বন্ধ করবা, এক পায়ের উপর ভর দিয়ে তুমি 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবা না। ওকে? কারণ হলো আছে, কারণ বলার এখানে হলো কোনো চান্স নাই। এমনকি তুমি দুই পায়ের উপরও চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারবা কিনা সন্দেহ কিন্তু আছে। আমার কথার উপর বিশ্বাস না করতে পারো, প্র্যাকটিক্যালি করে দেখবা। কারণ আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পারি না। চোখ বন্ধ করলে শোয়া অবস্থায় শুধু আমরা ব্যালেন্স রাখতে পারি, দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা ব্যালেন্স রাখতে পারি না। ঠিক একইভাবে আমরা অন্ধকার ঘরেও কিন্তু, অন্ধকার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক কিছু ব্যালেন্স রাখতে পারি না। এরপরে দ্বিতীয় অভিক্ষার পরীক্ষণ পাত্রকে বাঁকানো ঘর। এবার বাঁকানো ঘর, ঘরের হলো আকৃতি চেঞ্জ হয়ে গেছে, বা দেখো যে চেয়ারকে সোজা করতে বলা হয়, বাঁকানো চেয়ারকে সোজা করতে বলা হয়, যেখানে হলো আকৃতি চেঞ্জ হয়ে গেছে সেখানে কিন্তু এই কাজটা করা অত সহজ ব্যাপার না। আমাদের মস্তিষ্ক কিন্তু ঠিকমতো কিন্তু কাজ করবে না। তোমরা যখন এক শহর থেকে অন্য শহরে যাও দেখবে যে তোমাদের দিক কিন্তু চেঞ্জ হয়ে যায়। অথবা তোমাকে যদি আমি
8-10 বার ঘুরিয়ে যদি দেই তুমি কিন্তু দিক ঠিক করতে পারবে না। 8-10 বার ঘুরে একদিকে হাঁটার চেষ্টা করো, তুমি কিন্তু হলো সোজা পথে কিন্তু যেদিকে যেতে চাও সেদিকে যেতে কিন্তু পারবা না। তো এই ধরনের হলো পরীক্ষণটা এখানে। দ্বিতীয় অভিজ্ঞা হলো যে দ্বিতীয় অভিজ্ঞার সংশোধিত রূপ, এই ঘরটিতে প্রতি মিনিটে 168 বার ঘুরে তাকে সোজা করতে বলা হয়। এতবার ঘোরালো তারপরে হলো সোজা করতে বলা হলো। ফলাফলে দেখা যায় যে যারা হলো কর্মঠ ব্যক্তি সবসময় কাজ করে তারা উপরোক্ত পদ পরিস্থিতিকে দক্ষতা দেখাতে পারছিলেন, তারা ঠিক মতো কাজ করতে পারছিলেন এবং তাদের সিদ্ধান্ত মানে কাজটা শেষ করতে কম সময় লেগেছিল। কিন্তু যে ব্যক্তিরা হলো কাজের ঢেকি মানে নিষ্ক্রিয় ব্যক্তি, কোনো কিছু করে না, আলসে, সেই ব্যক্তিরা সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা খোঁজে এবং প্রত্যক্ষণের বিষয়মূলক দৃষ্টিভঙ্গি দেখাতে হলো ব্যর্থ হয়। তার মানে তারা হলো এই কাজগুলো ঠিক মতো করতে পারেনি। দেখো, প্রখরমূলক অভিজ্ঞতা হাতে প্রমাণিত হয়ে যে অস্পষ্ট এবং অকর্মমত উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া তার ব্যক্তির বৈশিষ্ট্যকে প্রকাশে সহায়তা করে। তাহলে অস্পষ্ট এবং অকর্মমত উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া তার ব্যক্তিত্ব বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। ব্যক্তি কোনো উদ্দীপক বস্তুকে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণভাবে প্রত্যক্ষণ করে। আমরা এই কথাটাই বললাম যে ব্যক্তি যে বস্তুকে প্রত্যক্ষণ করে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সাথে সেটা কিন্তু অবশ্যই সংগতিপূর্ণ হয়ে থাকে। অতএব বলা যায় ব্যক্তির বৈশিষ্ট্যসমূহ প্রত্যক্ষণকে প্রভাবিত করে থাকে। দেখো, নির্দেশনামূলক মতবাদের সমালোচনা বলি এবার। এটি একটি সুপ্রতিষ্ঠিত মতবাদ হওয়া সত্ত্বেও এই মতবাদটির ব্যাপক সমালোচনা হয়েছে। সমালোচনাগুলো নিচে আমরা এখন আলোচনা করব। এই থিওরির প্রত্যক্ষণের উপর ব্যক্তিত্বের প্রভাব দেখিয়েছেন, কিন্তু এর উপর জোরালো কোনো গবেষণা প্রমাণ দেখাতে পারেনি। আসলে ব্যক্তিত্বের প্রভাব আছে কিনা এটা গবেষণার মাধ্যমে এখনো প্রমাণ করা যায়নি। প্রত্যক্ষণের উপর পেছনের প্রভাব বিদ্যমান থাকলেও তা কত সময় স্থায়ী হয় তা উল্লেখ করা হয়নি। দেখো, ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ক্ষুধার্তরা কিন্তু বেশি সময়টা কাজ করতে পারে না। কত সময় পর্যন্ত পেশনা কাজ করবে সেটাও কিন্তু ব্যাপার। তার কারণ 3-4 দিন না খেয়ে থাকলে প্রত্যক্ষণ তো দূরে থাক, প্রথমে খাবার খুঁজতে হবে, খাবারও আর চিনবো না কি বলুন। এই মতবাদে আবেগের প্রভাব সম্পর্কে বলা হয়েছে পরিস্থিতি শব্দ প্রত্যক্ষণে কম সময় লাগে, কিন্তু আসলে তা নয়। ওকে, এই মতবাদের ক্ষেত্রে পারসেপচুয়াল ডিফেন্স নিয়ে যত বেশি সমালোচনা করা হয়, এর কারণগুলো সম্পর্কে বর্ণনা হয়েছে যে তাতে সঠিক ব্যাখ্যা গবেষকগণ দিতে পারেননি। এই যে আমরা কিছু জিনিস দেখবো, কিছু জিনিস দেখবো না, সেটা কিন্তু নাম হতে পারে। দেখো, শেপার এবং মরফি একটি চিত্র এবং পটভূমি প্রত্যক্ষণে পুরস্কার এবং শাস্তির প্রভাব সম্পর্কে রকম ক্লেন্সের অনুরূপ গবেষণা অনুরূপ ফলাফল পাননি। এই যে কোনো সময় পুরস্কার পাবে, কোনো সময় শাস্তি যে দিলে কি হয় না হয়, তারা কিন্তু অনুরূপ ফলাফল পায়নি। তাছাড়াও ফিজিওলজিক্যাল পয়েন্ট হতে পারসেপচুয়াল ডিফেন্সের ব্যাখ্যা দিতে পারেনি, পারসেপচুয়াল ডিফেন্সের ব্যাখ্যা দেওয়ার সমর্থ কিন্তু হয়নি। তো উপরোক্ত সমালোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি ডিরেক্টিভিস্টিক থিওরি প্রত্যক্ষণে গবেষণার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। দেখো, মানুষ তো গবেষণা করছে থিওরি নিয়ে, তাই না? এটা আবার কম কিসের? সব ক্ষেত্রে সফল হয়নি, কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি, ব্যাপারটা এটাই। সুতরাং প্রত্যক্ষণের ক্ষেত্রে এই মতবাদের নতুন দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলা যায় স্ট্রাকচারাল ফ্যাক্টরগুলোর পাশাপাশি মোটিভেশনাল ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ জৈবিক চল যেগুলো আমাদের মধ্যে ছিল সেটা নিয়ে একসময় কোনো ধরনের গবেষণা হতো না, সেটা নিয়ে কিন্তু এখন গবেষণা হয়। এটাও কম পাওয়া নাকি? এটাও কিন্তু অনেক বেশি পাওয়া। সুতরাং আমরা বলতে পারি প্রত্যক্ষণের ক্ষেত্রে ডিরেক্টিভিস্টিক থিওরির ভূমিকা অনেকাংশে বাস্তবসম্মত এবং অর্থবহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্নে চলে আসি। যে গত ক্লাসে যে প্রশ্নগুলো আমরা করিনি সেগুলো আমরা করার চেষ্টা করব। কে প্রত্যক্ষণের উপর মানসিক পরিস্থিতির প্রভাব লক্ষ্য করেন? তাহলে কে? শিপোলা। প্রত্যক্ষণের উপর চাহিদার প্রভাব নিয়ে কে গবেষণা করেন? স্যানফোর্ড, লেভিন এবং মর্ফি। প্রত্যক্ষণের উপর কোন কোন প্রভাব দেখা যায়? প্রত্যক্ষণের উপর চাহিদা, পেশনা, মূল্যবোধ, বস্তুর মূল্য, ব্যক্তিত্ব, আবেগ ইত্যাদির প্রভাব দেখা যায়। জৈবিক চল এবং কি উদ্দীপক ভিত্তিক চলও কিন্তু অবশ্যই প্রত্যক্ষণের প্রভাব বিস্তার করে, কিন্তু এখানে
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নির্দেশ জ্ঞাপক অবস্থা মতবাদের প্রবর্তককে পোস্টম্যান এবং ব্রুনার, এটা ভালো করে মনে রাখিও। নির্দেশ জ্ঞাপক অবস্থা মতবাদে কিসের উপর জোর দেওয়া হয়েছে? জৈবিক চলের উপর। তাহলে দেখো এখানে আমরা কোন কোন চলগুলো নিয়ে কাজ করলাম বলো? সবগুলোই কিন্তু এখানে জৈবিক চল, অথবা এগুলোকে আমরা কি বলি? ব্যক্তিনিষ্ঠ চল। এগুলোকে আমরা বলি কি? ব্যক্তিনিষ্ঠ চল। মানুষের জৈবিক ঘড়ি কয় প্রান্ত বিশিষ্ট? 2 প্রান্ত বিশিষ্ট। জৈবিক ঘড়ি সম্পর্কে এখানে বলা ছিল না, তোমাদের একটু বলে নেই। দেখো, যখন আমরা অ্যালার্ম দিই তার আগে কিন্তু আমরা টের পাই, কয়েক মিনিট আগে টের পাই। তাহলে এটা তোমাদের কে জাগিয়ে দেয়? এটা হলো আমাদের জৈবিক ঘড়ি, কিন্তু আমাদেরকে জাগিয়ে দেয়। বুঝেছো? তাহলে প্রতিদিন আমরা ঘুম থেকে একই সময় টের পাই কেন? আমাদের জৈবিক ঘড়ি জাগিয়ে দেয়। এটা কিন্তু অবশ্যই একটা আমাদের যে একটা দেহ, একটা ঘড়ি, সেই ঘড়ির নাম হলো জৈবিক ঘড়ি। ম্যাকগিনিস কোন যন্ত্রের সাহায্যে আবেগীয় নিরীক্ষা শব্দ উপস্থাপন করেন? টেসিস। আয়ুজনিত অসুবিধা প্রত্যক্ষণ প্রভাবিত করে, এই বিষয়ে কে গবেষণা করেন? ম্যাকগিনিস। নীতিসমূলক মতবাদের প্রবর্তককে মনোবিজ্ঞানী ব্রুনার এবং পোস্টম্যান। আর নীতিসমূলক মতবাদের প্রত্যক্ষণীয় প্রত্যক্ষণের উপাদান কত প্রকার? 2 প্রকার। প্রত্যক্ষণ কি? সাধারণত প্রত্যক্ষণ হলো সংবেদন এবং প্রতিক্রিয়া, এই দুইয়ের মধ্যবর্তী একটি মানসিক প্রক্রিয়া। তাহলে আমি বলছিলাম, প্রথমে তোমাদের বলছিলাম উদ্দীপক, উদ্দীপক থেকে হলো সংবেদন, সংবেদন থেকে আমি বলছিলাম প্রতিক্রিয়ার, প্রতিক্রিয়া হলো আচরণ। তো কিন্তু এখানে বলতেছে কি, সংবেদন আর প্রতিক্রিয়ার মাঝামাঝি একটা হলো মানসিক প্রক্রিয়া হলো প্রত্যক্ষণ। তাহলে সংবেদন হয়, তারপর প্রত্যক্ষণ হয়, তারপরে প্রতিক্রিয়া হয়, তারপরে আমাদের আচরণ হয়ে থাকে। দুর্বল পরীক্ষক কাদের বলা হতো? যারা হলো পরীক্ষণে জৈবিক চল অন্তর্ভুক্ত করতেন, যেমন মনোভাব, চাহিদা, মূল্যবোধ ইত্যাদি চল অন্তর্ভুক্ত করতেন, তাদের বলা হতো দুর্বল গবেষক। আচরণবাদীরা কোন পদ্ধতিকে জোরালোভাবে সমর্থন করেছিলেন? দুর্বল পরীক্ষক দ্বারা পরিচালিত পদ্ধতিকে, মানে জৈবিক চল নিয়ে গবেষণা করাকে সমর্থন করেছিলেন। মনোবিজ্ঞানের পরীক্ষণে এই নতুন ধারাকে কি বলা হয়? বলা হয় নতুন দৃষ্টিভঙ্গি বা নিউ লুক। এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, এগুলো অবশ্যই হলো তোমাদের আসতে পারে, আসবেই তো, তাছাড়া কোথা থেকে আর প্রশ্ন হবে। নির্দেশমূলক মতবাদের নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্ক বর্ণনা করো। নির্দেশামূলক মতবাদ বলতে কি বোঝায়? নির্দেশামূলক মতবাদটির প্রাথমিক বিবৃতি দাও। নির্দেশামূলক মতবাদের প্রত্যক্ষণের উপর প্রশ্ন এবং চাহিদার প্রভাব ব্যাখ্যা করো। নির্দেশামূলক মতবাদের প্রত্যক্ষণের উপর প্রপস্থিতির প্রভাব ব্যাখ্যা করো। দেখো, এখানে কিন্তু যেমন এই প্রশ্নটা যদি বলি, অথবা এই প্রশ্নটা যদি বলি, বা এই প্রশ্নটা, উত্তর কিন্তু খুব ছোট। কিন্তু শিক্ষার্থীরা তোমাদের একটা জিনিস ভুললে চলবে না, তোমাকে হলো কত মার্ক প্রাপ্ত ছোট প্রশ্নে? 5 মার্ক। আর বড় প্রশ্নে কত মার্ক? 10 মার্ক। তো আমি দেখেছি যে তোমরা হলো 10 মার্কের জন্য লেখো হলো কত? 8 পেজ পর্যন্ত, কিন্তু এই 5 মার্কের প্রশ্নের জন্য তোমরা লেখো মাত্র 1 বা 2 পেজ। এখন আমার কথা, এই 5 মার্কের জন্য 1 বা 2 পেজ লিখে, 1 বা 2 পেজ লিখে কিন্তু মার্ক কিন্তু আসবে না। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, আমি খাতা কাটতে গিয়ে বেশিরভাগ করতে মানে মূল্যায়ন করতে গিয়ে দেখেছি 5 মার্কের জন্য মাত্র 1 পেজ লেখো। 1 পেজ হয় নাকি? 3 পেজ হলে তারপর একটা কিন্তু স্বাভাবিক ছিল। অথচ 10 মার্কের জন্য তোমরা কি লিখতেছো? 8 পেজ কিন্তু লিখছো। অবশ্যই তোমাদের হলো 5 মার্ক যেহেতু আছে, এখানে ভালো মার্ক পেতে গেলে, তাহলে তখন এখানে হলো 5 এর মধ্যে 4 পেতে গেলে তোমাকে বেশি করে লিখতে হবে। আর এখানে 10 এর মধ্যে হলো তুমি কিন্তু 7 এর বেশি পাবা না, 8 পেজ লিখে 7 পাবা। তাহলে এখানে কিন্তু সেজন্য সংক্ষিপ্ত প্রশ্নে গুরুত্ব দেওয়া, কিন্তু গুরুত্ব আরোপ করা খুব জরুরি। তো নির্দেশামূলক মতবাদের প্রত্যক্ষণের উপর প্রশ্ন ও চাহিদার প্রভাব ব্যাখ্যা করো। নির্দেশামূলক মতবাদের প্রত্যক্ষণের উপর উপস্থিত প্রভাব ব্যাখ্যা করো। নীতিমূলক মতবাদের প্রত্যক্ষণের উপর পুরস্কার ও শাস্তির প্রভাব ব্যাখ্যা করো। তারপরে কি? মূল্যবোধের প্রভাব ব্যাখ্যা করো, মূল্যমানের উপর ব্যাখ্যা করো, আবেগের প্রভাব ব্যাখ্যা করো, ব্যক্তিত্বের প্রভাব ব্যাখ্যা করো। আর ছিল কি? সমালোচনাগুলো কি কি ছিল। তো
রচনামূলক প্রশ্ন দেখো কি আছে, যে নির্দেশামূলক মতবাদ বলতে কি বুঝো, নির্দেশামূলক মতবাদটির প্রাথমিক বিবৃতি দাও, নির্দেশামূলক মতবাদের নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, নির্দেশামূলক মতবাদটির পরীক্ষামূলক প্রমাণ দাও। পরীক্ষামূলক প্রমাণ বলতে সবগুলো কিন্তু লেখার চেষ্টা করতে হবে। নির্দেশামূলক মতবাদের সমালোচনাগুলো আলোচনা করো। যখন কোনো কিছু সমালোচনা আলোচনা করতে যেতে হয় তখন কিন্তু তার আগে কোনো না কোনো কিছু বলতে হয়, অথবা যদি তোমাদের যদি পরীক্ষামূলক প্রমাণ দেয় তারপরেও কিন্তু তোমাদের সমালোচনাগুলো সংক্ষিপ্ত আকারে কিন্তু লিখতে হবে। শুধু ওই জিনিসটা লিখলে কিন্তু চলবে না, অবশ্যই হঠাৎ করে তো শুরু করা যায় না, একটু ভূমিকে টুমিকে কোনো কিছু লাগে। তাহলে এই 2 দিনের ক্লাস, গত 2 দিনের আজকের এবং গত দিনের ক্লাস সম্পর্কে আমরা কি কি জেনেছিলাম, সেই জিনিসগুলো ছিল এইরকম: নতুন দৃষ্টিভঙ্গি, নির্দেশামূলক মতবাদ, মতবাদটির প্রাথমিক বিবৃতি, মতবাদটির পক্ষে পরীক্ষামূলক প্রমাণগুলো, সেগুলো ছিল এইরকম, এবং নির্দেশামূলক মতবাদের সমালোচনা। তো রেফারেন্স হিসেবে এগুলো, যে প্রিয় শিক্ষার্থী তোমরা হলো এই বইটা দেখতে পারো, এমআর আলী স্যারের বইটা দেখতে পারো এবং আমার এই বইটা দেখতে পারো। এবং সবচেয়ে তোমাদের আমি বলবো, তোমরা ইন্টারনেটে সার্চ দিবা। ইন্টারনেট তো সকল মানে জ্ঞানের হলো উৎস। ডক্টর গুগলকে বলবা, যে কোনো কিছু লিখে বলবা, দেখবে যে কোনো না কোনো কিছু তোমার সামনে অবশ্যই চলে আসবে। ডক্টর গুগল হলো সবকিছুই জানে। এখন হলো আসলে নতুন বই যেহেতু আপডেট পাওয়া যায় না, আমাদের দেশে বইগুলো আপডেট না, সেই জন্য আমি ডক্টর গুগল থেকে পড়াইগুলো তোমাদেরকে বলবো, ইন্টারনেট সার্চ দাও, পেয়ে যাবো, হাজার হাজার তথ্য এমনিতেই পেয়ে যাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস শেষ করে ফেললাম, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো একই সাথে তোমাদেরকে আবারও আমি বলি, আগের ক্লাসেও বলেছি, যে তোমরা যা যেটা করতে চাও সেটার কাজ শুরু করে দাও। যদি কাজ শুরু না করো তাহলে কিন্তু পারবে না। 4th ইয়ারে করো, 1 বছরের জ্যামে কিন্তু পড়ে যেতে পারো, জ্যামটা কিন্তু কম ছিল, সেই জন্য বসে থাকার কোনো চান্স নাই। যা যেটা করো, করতে চাও, যে যেটা স্বপ্ন দেখো সেটাতে কিন্তু নেমে পড়ো, না আপনি কিন্তু পারবা না। যাই হোক, সতর্ক থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য দোয়া করো। এখানেই শেষ করছি। আবারও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।